ভুল তথ্যের এই সময় কোথাও না কোথাও আমরা সবাই কোনো না কোনো ভাবে বিভ্রান্তির শিকার হই। গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য কেবল একজন মানুষ হিসেবে নয়, পুরো সমাজের জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর কিছু। আজকের পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাল সবুজ সোসাইটি ও ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিস এর পক্ষ থেকে। আমি আজিজুন তমা। আজ আমরা কথা বলবো ভুল তথ্য কিভাবে ছড়ায়, কেন ছড়ায় এবং তুমি একজন তরুণ হিসেবে কিভাবে ভূমিকা রাখতে পারো তা নিয়ে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ আজকের পডকাস্টটি। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছে সাংবাদিক ও ফ্যাক্ট চেক এডিটর মোহাম্মদ ইয়ামিন, যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি ইয়ামিন ভাই। ভাইয়া, শুরুতে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে আছেন, তো এখন বর্তমান প্রেক্ষাপটে যে কৃত্রিম বুদ্ধিমত্তাদের সহজলভ্যতা, এটার জন্য আসলে এই ভুল তথ্যটা ছড়ানোটাকে দায়ী কিনা কোনোভাবে, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। আমরা যেটা দেখে আসছি, বিশেষ করে এই বছর 2024-এর আগে মিসইনফরমেশন এবং যে অপতথ্যের, বিভ্রান্তিকর তথ্যের কয়েকটা ধারা, মানে কয়েকটা প্রকার ছিল। যেমন যে পুরনো ছবিকে এখনকার কোনো ঘটনার সাথে রিলেট করে প্রচার করা, পুরনো কোনো ভিডিওকে এখনকার ঘটনার সাথে রিলেট করে প্রচার করা, এবং আরো যেটা প্রচলিত ছিল, বিভিন্ন পত্রিকার যে ফটো কার্ড রয়েছে সেটাকে নিজেদের মতো করে এডিট করে ছড়ানো। এরপরে বিভিন্ন ধর্মীয় বিষয়ে নিজেদের মন গড়া তথ্য ছড়ানো, তারপরে পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের মন গড়া তথ্য ছড়ানো, এরপরে চিকিৎসা বিষয়ে বিভিন্ন ধরনের মন গড়া তথ্য ছড়ানো, ভুয়া তথ্য ছড়ানো। সেইগুলোর সাথে আমরা 2024-এর পর থেকে এবং যদি আরো আমি পার্টিকুলারলি বলতে চাই, তাহলে এই বছরের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে তৈরি ভিডিও এবং ছবি এবং অডিও, সেটা নতুন ভাবে মানে ব্যাপকভাবে এখন ফেসবুকে ছড়াচ্ছে। সেটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে আমাদের সামনে এসেছে, এবং সেটা শুধু ফ্যাক্ট চেকারদের জন্য চ্যালেঞ্জ না, কারণ এই ধরনের তথ্য, অপতথ্য যারা ছড়ায় সেটার ভিকটিম হয় আলটিমেটলি একটা সমাজ, একটা দেশ এবং দেশের জনগণ। সো এটা আসলেই এখন আপনি কি বলবো, এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম এবং আইওএস সিস্টেমে নানা ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে যে মানে আপনাকে খুবই এডুকেটেড হইতে হবে বা খুবই পড়াশোনা জানতে হবে এরকম না। দেখা গেছে ক্লাস 7-8-এর কোনো শিক্ষার্থী এবং অনেক সময় পড়াশোনা জানে না, কিন্তু কি বলবো, এই ধরনের ডিভাইসে খুবই হ্যান্ডি, এই ধরনের লোকজন এইসব টুল এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেদের মতো করে ফেক তথ্য ছড়াচ্ছে এবং সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, যা অনেকেই জেনে না জেনে এবং কোনো ধরনের যাচাই করা ছাড়া, কোনো ধরনের বাদ বিচার ছাড়া অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছে। এটা আসলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ। একদমই ঠিক বলেছেন। আমরা সোশ্যাল মিডিয়ার এই যুগে, তো এইটা খুবই লক্ষণীয়। আমরা প্রত্যেকেই আসলে এটার জন্য বলা যায় একরকম ভাবে আমরা এটা ভিকটিম হচ্ছি। তো আমরা এখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভুল তথ্য, যেটা আসলেই খুব বিভ্রান্তি যে তৈরি করছে সমাজের জন্য, তরুণরা দেখা যায় এই বিষয়গুলোকে না বুঝে শেয়ার করছে, বা অনেক সময় দেখা যায় হয়তো বা বুঝে। তো আপনার আসলে মতামতটা কি এখানে, যে এটা কি আসলে না বুঝেই করছে, নাকি কোনোভাবে এটার জন্য কোনো বিশেষ বিষয় আসলে এটার জন্য দায়ী? এটা যে না বুঝে করছে এরকম না। আমরা সোশ্যাল মিডিয়াকে একটা টুল হিসেবে দেখি, বা একটা যে কমিউনিকেশনের জায়গা হিসেবে দেখি। এটা হয়তো ইন জেনারেল মনে হবে, কিন্তু এইটা একটা শ্রেণীর কাছে টাকা উৎপাদনের জন্য একটা প্ল্যাটফর্ম, ব্যবসায়িক ক্ষেত্র একটা শ্রেণীর কাছে, এবং একটা শ্রেণীর কাছে এটা একটা মাইক্রোফোন, এটা একটা রাজনৈতিক ময়দান, এটা একটা যুদ্ধের ক্ষেত্র। তারা যে এইটাকে পুঁজি করে, এই সামাজিক মাধ্যমকে পুঁজি করে তাদের নিজেদের মতো করে যে বয়ান প্রচার করে, মতামত প্রচার করে, তাদের এজেন্ডা প্রচার করে। সো এইটা সবসময় অসচেতন ভাবে ছড়ায় এরকম না। এটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এটার পিছনে অর্থ উপার্জনের একটা
কি বলবো উদ্দেশ্য রয়েছে। যেমন আপনি জানেন যে আপনি যেন কোনো কন্টেন্ট যখন আপনি টিকটকে দেন, টিকটকে ভিউ এর উপরে আপনার এখান থেকে আপনি আয় করতে পারেন। এরপরে হচ্ছে আপনি যখন এটাকে ইউটিউবে দেন সেখান থেকে আপনি আয় করতে পারেন, ফেসবুকে দিলে সেখান থেকে আয় করতে পারেন। সো যারা হচ্ছে যে তরুণ আহ, সমাজ এবং হচ্ছে যে কিশোর কিশোরী যারা আছে, যাদের কাছে ফোন আছে এবং যারা এই ধরনের অ্যাপ ব্যবহার হ্যান্ডি, তারা হচ্ছে যে নিজেদের মতো করে কন্টেন্ট তৈরি করে টিকটকে ছড়াই দিচ্ছে, নিজেদের মতো কন্টেন্ট তৈরি করে ইউটিউব, ফেসবুকে, ইনস্টাগ্রামে ছড়াচ্ছে। তো সেখান থেকে তাদের একটা আর্থিক উৎস, আর্থিক মানে আয় ওখান থেকে তারা গেইন করছে। এটা হচ্ছে যে আর্থিক বিষয়টা বললাম। আর রাজনৈতিক বিষয় যেটা বলছি, আপনি দেখবেন সাম্প্রতিক সময় আপনারা হয়তো দেখে থাকবেন যে একজন সাংবাদিকের মতো করে কেউ একজন গিয়ে একজন কৃষককে, একজন রিক্সা চালককে, একজন সবজি বিক্রেতাকে, একজন চাষাকে বলছে এবার কাকে ভোট দিবেন, বিএনপির গুণাগুণ কি, তারপরে হচ্ছে যে এনসিপি সম্পর্কে বলছে। তো সেখানে এক মানে তারা যেই রাজনৈতিক দলটাকে আহ কি বলে লক্ষ্যবস্তু করে এবং তাকে নেগেটিভলি প্রচার করতে চায়, তাদের এগেনস্টে স্ক্রিপ্ট তৈরি করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে। আবার দেখবেন যে কারো কারো পক্ষে পজিটিভ কথা বলছে যে তার মতো নেতা নাই, তার মতো চরিত্র, এই ধরনের নানা ভিডিও তৈরি করে পক্ষে প্রচারণা চালাচ্ছে। সো এইটা হচ্ছে যে রাজনৈতিক একটা কি বলবো উদ্দেশ্য হাসিলের একটা প্রচেষ্টা। এবং এটা হয়ে গেছে আপনার এখন আমরা যে বর্তমান সময়ে রয়েছি, এখানে রাজনীতিটা শুধুমাত্র ডোর টু ডোর, দরজায় দরজায় গিয়ে যে জনসংযোগ করার যে বিষয়টা, সেটার মধ্যে সীমাবদ্ধ নাই। সোশ্যাল মিডিয়াতে আপনি মানে ফিজিক্যালি এবং হচ্ছে যে ডোর টু ডোর গিয়ে যতটা না জনসংযোগ করতে পারবেন, তার চেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা কন্টেন্ট দিয়ে আপনি তার চেয়ে বেশি মানুষকে রিচ করতে পারেন। সো এই যে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের কন্টেন্ট গুলো শেয়ার হয়ে থাকে। তো এটা হয়তো শেয়ার করে থাকে একটা বেস্টেড গ্রুপ, একটা মানে কি বলবো একটা গোষ্ঠী, কিন্তু এইটা এরা এরকম পোস্ট করে তখন এটা রিপোস্ট হয়, তখন যারা দেখে তারাও কিন্তু হয়তো ওভাবে সচেতন ভাবে বা হচ্ছে যে খুবই জেনে বুঝে শেয়ার করছে এরকম না, তারা এটাকে অবুঝ বা কি অবচেতন মনে বিশ্বাস করে নিজেরা দেখছে, অন্যদেরকে শেয়ার করছে। সো এই একটা বিষয়। আর একটা বিষয় ধর্মীয় বিষয়, যখন হচ্ছে যে আপনাকে বলে যে পবিত্র কাবা শরীফের গিলাফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, টুপি মোবারক, তারপর লাঠি মোবারক, এগুলার শেয়ার না দিয়ে যাবেন না, এই সেই নানা ধরনের কথা বলে। এগুলো হচ্ছে যে এই যে ধর্মীয় যে অনুভূতিটা, সেটাকে পুঁজি করে হচ্ছে যে আহ, কেউ তাদের আপনি যদি মনে করেন আপনি একটা পেজের ফলোয়ার বাড়াবেন, লাইক বাড়াবেন, তখন আপনি এই ধর্মীয় ইয়েটাকে পুঁজি করে ব্যবহার করতে পারেন। সেখানেও একটা আর্থিক বিষয় রয়েছে। এরপরে আরেকটা বিষয় রয়েছে যে নানা ধরনের আর্থিক প্রলোভনের কারণেও ছড়ানো হয়। যখন মাঝে মাঝে আপনি দেখবেন যে পহেলা বৈশাখ উপলক্ষে আহ, কি বলবো আহ, বিকাশ থেকে 500 টাকা বোনাস দিচ্ছে সরকার, অথবা হচ্ছে যে কি বল ঈদ উল ফিতর উপলক্ষে বিকাশে এত টাকা পাওয়া যাচ্ছে। So, আপনি যখন ওইসব লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে একটা বিশেষ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এবং সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলছে, তাদের সাবস্ক্রিপশন বাড়াচ্ছে, অথবা তাদের কোনো পণ্যের বিজ্ঞাপন দেখাচ্ছে। সো এইগুলো হচ্ছে ফাঁদ। আমি মোটা দাগে যদি বলি যে সোশ্যাল মিডিয়ায় যেসব ভুল তথ্য, অপতথ্য ছড়ায়, তার অন্যতম কারণ হচ্ছে যে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় এবং হচ্ছে যে এই যে জুয়া এবং বিজ্ঞাপন এর যেই টার্গেট, সেগুলো লক্ষ্য করেই হচ্ছে ছড়ানো হয়। অনেকগুলো বিষয় উঠে এসছে এখানে। আপনি যখন ঘটনাগুলো স্পেসিফিক্যালি বলছেন, তখন আমিও রিলেট করতে পারছি। কারণ আমার সোশ্যাল মিডিয়ার মানে হচ্ছে পেজগুলোতে বা নিউজ ফিডে দেখতে পাই যে এআই দিয়েও অনেক রাজনৈতিক অনেক ইয়া ছড়ানো হচ্ছে, রাইট। বিশেষ করে স্পেসিফিক কিছু রাজনৈতিক দলকে নিয়ে দেখেছি এটা। তো এই যে ভুল তথ্য, এটা যাচাইয়ের জন্য একজন তরুণ হিসেবে আসলে আমাদের কি করা উচিত বা আমার কি করা উচিত? আর এখানে আসলে আপনার ফ্যাক্ট চেকিং অভিজ্ঞতা থেকে যে কোনো টুল আসলে আমরা প্রাথমিকভাবে ব্যবহার করতে পারি কিনা, এরকম যদি আপনার কোনো ছবি এবং ভিডিওর ক্ষেত্রে যেটা আমরা করি, সবসময় আমাদেরকে গুগল রিভার্স ইমেজ সার্চ বা গুগল ইমেজের যে অপশনটা রয়েছে, সেটা আপনি ফোনেও পাবেন, আপনার কম্পিউটার থেকেও পাবেন। যেখানে গিয়ে আপনি যখন দেখবেন যে কোনো ছবি, কোনো ভিডিও ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং হচ্ছে যে কিন্তু এটাকে আপনার
কিছুটা আনইউজুয়াল মনে হচ্ছে, বা যে ছড়াচ্ছে, যার ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে, তাকে আপনাকে কখনো মনে হয় নাই যে এতটা সে কি বলবো রিলায়েবল বা ট্রাস্টওয়ার্থি, সে সত্য ইনফরমেশনই ছড়ায়, এরকম কোনো আপনার তার উপরে বিশ্বাস করতে পারছেন না। অথবা একই ছবি যখন অনেক মানুষ একই সময়ে, আপনার অনেক ফ্রেন্ডের সোশ্যাল মিডিয়া নিউজ ফিডে দেখবেন যে ছড়াচ্ছে, তখন আপনাকে এটাকে সন্দেহ করতে হবে, এবং সেটা আপনি যখন রিটুইট করবেন বা আবার যখন শেয়ার করবেন, শেয়ার করার আগে আপনি এটাকে চেক করবেন হচ্ছে যে গুগল গুগল ফটোতে গিয়ে রিভার্স ইমেজ সার্চে গিয়ে আপনি এটা করতে পারেন। আর এআই দিয়ে যেসব ছবি, যেটা ভিডিও হয়, সেটাও আপনি ওভাবে সার্চ করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে পারে, আপনি এআই দিয়ে বানানো ছবিতে কিছু অসঙ্গতি, ত্রুটি আপনি দেখতে পাবেন। সাপোজ আপনি যদি কারো হাতের দিকে খেয়াল করেন, সেখানে এক ধরনের ডিফরমেশন দেখতে পাবেন, মানে বিকৃতি দেখতে পাবেন। চোখের দিকে অথবা নাকের দিকে, অথবা সে যদি কোনো কিছু ধরে থাকে, ধরে থাকা হাত এবং হচ্ছে যে বস্তু ধরে রেখেছে সেইখানে একটা অসঙ্গতি দেখতে পাবেন। এবং যদি কথা বলে, যেটা এআই জেনারেটেড অডিও হয়, অডিওর যে ইয়েটা, আপনার ভয়েসটা শুনলেও আপনাকে, আপনি যদি একজন ক্রিটিক্যালি একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনি অসঙ্গতি খুঁজে পাবেন। তো এইগুলা যখন আপনি খোঁজার চেষ্টা করবেন, এবং কোনো জিনিসকে মানে অধিক ছড়াচ্ছে, অনেক মানুষ ছড়াচ্ছে, তখন এগুলো যখন আপনি কেন ছড়াচ্ছে, আসলে ঠিক কিনা, এটা যখন যাচাই করতে যাবেন, তখন আপনার আমি যেটা বললাম যে একবার সহজলভ্য টুলস, সেটার মাধ্যমে আপনি দেখতে পারেন। সেটা মানে এআই জেনারেটেড ছবি হলেও দেখতে পারেন, এআই জেনারেট না হলেও দেখতে পারেন। আর এআই জেনারেটেড যদি হয়, ওখানে দিলে আপনাকে গুগল ফটো বা গুগল রিভার্স ইমেজ সার্চে আপনি কিছু আপনাকে সে ক্লু বা কিছু বিষয় তাকে ধরিয়ে দিবে। খুবই দারুণভাবে আপনি এটা বললেন যে আমার মনে হয় যে তরুণদের জন্য এটা খুবই মানে ইন্সপায়ারিং একটা বিষয়, যে তারা আসলে অনেক সময় দেখা যায় যে আসলে একটা হতাশার কারণ হয়ে গেছে, কারণ অনেকে বুঝতে পারছে যে এটা আসলে ঠিক না বা এটা ভুল, কিন্তু অন্যদের কাছে এটাকে প্রমাণ করতে যাওয়াটাও এখন একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, যে যারা সঠিক তথ্যকে নিয়ে কাজ করতে চায়, যে তরুণরা, তাদের জন্য সাংবাদিকতা এবং ফ্যাক্ট চেকিং একটা সম্ভাবনার পথ হতে পারে কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই এই যে ইনফরমেশন পোলারাইজেশনের যুগে, যেখানে হচ্ছে যে সব জায়গায় আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি, একটা সময় শুধু আমরা ইনফরমেশনের জন্য নির্ভর করতে হতো টেলিভিশনের উপর, রেডিওর উপর, অথবা খবরের কাগজের উপরে। কিন্তু এখন ইনফরমেশন আমরা সব দিকে দেখতে পাই। আপনি মোবাইল ওপেন করলে ফেসবুকে দেখতে পান, ইনস্টাগ্রামে, টুইটারে, এবং হচ্ছে যে টিকটকে দেখতে পান, সব জায়গায় তথ্য রয়েছে। এই তথ্য যত বেশি আদান প্রদান হচ্ছে, তখন অপতথ্যটাও হচ্ছে যে তত বেশি ছড়াচ্ছে। যেমন আপনি টেলিভিশনে, খবরের কাগজে যদি তথ্য পড়েন, সেই তথ্যটা অনেক বেশি, আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি হচ্ছে রিলায়েবল। কারণ হচ্ছে যে এই রিপোর্টটার কয়েকটা গেট কিপিং হয়ে তারপরে আসে, এখানে তার ফ্যাক্ট যাচাই করার হয়ে আসে। কিন্তু তারপরে হচ্ছে যে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াতেও অপতথ্য ছড়ায়। তো এই যে জায়গায় যত বেশি ইনফরমেশনের কি বলবো ওভারফ্লো হচ্ছে, তত বেশি মিসইনফরমেশন ছড়াচ্ছে। এবং এই মিস ইনফরমেশনকে ট্যাকেল দেওয়ার জন্য যে জনগোষ্ঠী বা যেই বিষয়টা, সেখানে তো তরুণদের কি বলবো একটা সম্ভাবনা রয়েছে, তারা এই পেশায় আসতে সম্পৃক্ত হতে পারে। যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন ফ্যাক্ট চেক নির্ভর নানা প্রতিষ্ঠান হচ্ছে। এক সময় 2017 সালে বাংলাদেশে হয়তো একটা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ছিল, এখন অন্তত হাফ ডজন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রয়েছে। এটা খুবই বিশেষায়িত ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এর বাহিরে আপনি যদি দেখেন, বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে তারা স্পেসিফিক ফ্যাক্ট চেকার নিয়োগ করছে। ফ্যাক্ট চেকটা হচ্ছে জার্নালিজমের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। কারণ হচ্ছে যখনই আপনি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে যান, যখনই হচ্ছে যে আপনি তথ্যবহুল নিউজ করতে যান, সেখানে আপনাকে ভেরিফিকেশনটা খুবই জরুরি। আর সেই ভেরিফিকেশনের একটা অংশই হচ্ছে ফ্যাক্ট চেক। সো এইটার যে আমি বলবো, যারা ফ্যাক্ট চেকার হইতে চায় বা যারা হচ্ছে যে তথ্য যাচাই করতে চায়, তাদের জন্য জার্নালিজম একটা খুবই সম্ভাবনাময়ী এবং খুবই কি বলবো আশাব্যঞ্জক একটা জায়গা। হ্যাঁ, আসলে এটা আমাদের একটা আজকের এই আলোচনার একটা বিশেষ বিষয় ছিল, যে তরুণরা যখন সাংবাদিকতায় আসবে, তো
আমরাও চাই যে তরুণরা ফ্যাক্ট চেকিং বা সাংবাদিকতার মতো এই জায়গাগুলোতে আসুক, যাতে করে সবাই সত্য সংবাদটা যাতে খুব বেশি সহজলভ্য হয়। এখন আসলে বলতে গেলে যে সত্য সংবাদটা সহজলভ্য নাই, আমরা যেটা মনে করছি। তো ভাই, আমাদের সব আজকে দর্শকরা সবাই তরুণ, তো তরুণদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু সোশ্যাল মিডিয়ার যেই মানে ইউজেস টাইম, এটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে এখানে তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি, এবং যেই মিসইনফরমেশন গুলো এবং অপতথ্য ভুয়া তথ্যগুলো ছড়াচ্ছে, তার বেশিরভাগটাই হচ্ছে তরুণদের হাত ধরেই ছড়াচ্ছে। তো লাল সবুজের এই আয়োজনে আমি তরুণদেরকে বলবো, আপনারা যখন কোনো কন্টেন্ট যেটা আপনার নিজের তৈরি না, সেটা যখন আপনি ছড়াতে যাবেন অন্য কারোর পোস্ট থেকে দেখে, এটা অবশ্যই অবশ্যই দ্বিতীয়বার তৃতীয়বার কয়েকবার চেক করে তারপরে ছড়াবেন। আমি উদাহরণ দিয়ে যদি বলতে চাই, মাইলস্টোন স্কুলের যখন বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো, তখন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এখানে বলা হচ্ছিল একটা তথ্য, যে মৃতের সংখ্যা 242, আহতের সংখ্যা 500 সামথিং, জানিয়েছে কে? কলেজ কর্তৃপক্ষ। এই ধরনের ইনফরমেশন যখন কলেজ কর্তৃপক্ষের সূত্র ধরে বলা হচ্ছে এবং ছড়ানো হচ্ছে, তখন অনেকে এটাকে একবারে অন্ধবিশ্বাসে, হ্যাঁ কলেজ কর্তৃপক্ষের সূত্র। তো এই যে একটা ফেসবুক টেক্সট আকারে যে তথ্যটা গেল, সেটা নিচে কোনো পত্রিকার নিউজের কোনো সূত্র কমেন্টে দেয়া নেই, এবং হচ্ছে যে কোথাও আমরা যখন চেক করলাম, কোথাও এরকম কোনো খবর দেখতে পাইনি। তো আপনার সামনে যখন এই ধরনের তথ্য আসবে, আপনি দেখবেন যে এই যে বললাম সূত্র কলেজ কর্তৃপক্ষ, এটা তো আমিও লিখে দিতে পারি, উনিও লিখে দিতে, যে কেউ আপনিও লিখে দিতে পারেন, কিন্তু আমরা যখন এটা কি বলবো পুনরায় ছড়াবো বা শেয়ার দিব, তখনই আমরা চেষ্টা করব যে এটা কোনো পত্রিকায় নিউজ হয়েছে কিনা। কারণ এই ধরনের একটা কি বলবো ম্যাসিভ দুর্ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ যদি এই ধরনের ঘোষণা দেয়, অবশ্যই এটা পত্রিকা ক্যারি করবে, কারণ আমরা দেখেছি এই ঘটনার পরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব মিডিয়া এটাকে কিভাবে ফোকাস করে রিপোর্ট করেছে। সো এই ধরনের অ্যানাউন্সমেন্ট যখন কলেজ কর্তৃপক্ষ জানাবে অথবা এই ধরনের কনফার্মেশন তারা দিবে, অবশ্যই এটা পত্রিকায় আসবে। সো যখন আপনার ফেসবুক পেজে কারো পোস্টে এই ধরনের তথ্য দেখবেন আপনি, তখনই হচ্ছে আপনার উচিত হবে যে, আমি দেখি কোনো মেইনস্ট্রিম মিডিয়া, আমি বলবো প্রথম আলো, ডেইলি স্টার, কি বলবো বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ বা অন্য যে কোনো পত্রিকা, তারা এই ধরনের রিপোর্ট করেছে কিনা, অথবা কোনো টেলিভিশন করেছে কিনা। যদি সেখানে আমি এই ধরনের তথ্য পাই একাধিক মিডিয়ায়, তখন আমি এটা আবার ছড়াবো যদি বা শেয়ার দিব। কিন্তু যদি আমি চেক করে দেখি যে কোথাও এই ধরনের তথ্য নেই, আমি অবশ্যই এটা ছড়ানো থেকে বিরত থাকব। এবং যখন কোনো পত্রিকার ফটো কার্ড রে কোনো তথ্য সেন্সিটিভ এবং খুবই আপত্তিকর তথ্য আমার চোখের সামনে আসবে ফটো কার্ডে, তখন অবশ্যই আমি ওই পত্রিকার ফেসবুক পেজে গিয়ে এই ধরনের তথ্য তারা ছড়িয়েছে কিনা, বা ওই টেলিভিশনের ফেসবুক পেজে এই ধরনের তথ্য ছড়িয়েছে কিনা আমি চেক করব, তারপরে ছড়াবো। সো মানে মোটা দাগে আমি বলতে চাই, কোনো কিছু ছড়ানোর আগে ফেসবুকে যদি তুমি নিজে এটা আই উইটনেস না হও, বা নিজে যদি সাক্ষী না হও, কোনো কিছু ছড়ানোর আগে অবশ্যই সেটা কয়েকবার চেক করে নিশ্চিত হয়ে তারপরে ফেসবুকে পোস্ট করতে হবে। এটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় ফেক ইনফরমেশনের জায়গাটা অনেক বেশি কমে আসবে। অনেক ধন্যবাদ। এরকম তথ্য উপাত্ত দিয়ে আসলে আমরা যদি বুঝতে পারি সবাই, সেটা আমাদের জন্য আসলেই খুব আনন্দের। আর আপনার এই যে মূল্যবান যে আলোচনা এবং যে প্রশ্নের উত্তরগুলো আপনি এত সুন্দরভাবে বোঝালেন, এটার জন্য আমার মনে হয় যারা তরুণ দর্শক তারা খুবই উপকৃত হবে, এবং তারা সামনে যাদের সাংবাদিকতা এবং ফ্যাক্ট চেকিং এ যাদের ইচ্ছা আছে যাওয়ার, এইসব কাজগুলোতে যুক্ত হওয়ার, তারা অনেক বেশি উপকৃত হবে। ইয়ামিন ভাইয়ের অভিজ্ঞতা এবং কথাগুলো আমাদের আরো সচেতন করেছে, এবং আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করছে যে কিভাবে আমরা তথ্যকে যাচাই করে আরো দায়িত্বশীল হতে পারি। কারণ সঠিক তথ্য কেবল শক্তি নয়, এটি দায়িত্ব। বন্ধুরা, তোমরা শুনছিলে লাল সবুজ সোসাইটি ও ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস এর উদ্যোগে বিশেষ পডকাস্ট। পরবর্তী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।